আসসালামু আলাইকুম। সারা বাংলা ডট নেট এর নিয়মিত আয়োজন সারা বাংলা প্রেস বক্স থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শামীম হোসেন শিশির। ২ প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ২ পারমাণবিক শক্তিধর ২ টি দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন শঙ্কাও দেখা হচ্ছে। এসব নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন জনাব ইমতিয়াজ আহমেদ। আমি আপনার কাছে ১ম প্রশ্ন নিয়ে যেতে চাই। আমি আপনার কাছ থেকে ১ম এ জানতে চাইবো যে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা বিরাজ করছে, এটা কি যুদ্ধের দিকে যাচ্ছে কিনা? যদি পরমাণু শক্তিধর ২ টি দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, তার প্রভাব কি বাংলাদেশে পড়তে পারে? কতটা পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি, কি? আমি আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ। ছোটখাটো যুদ্ধ হওয়াটা আমি মনে করি সম্ভব। তবে বড় ধরনের যুদ্ধ দুদেশের মধ্যে যে প্রস্তুতিটা, দুই দেশের জনগণের মধ্যে যে প্রস্তুতি থাকা দরকার, দুই দেশের যে সামরিক বাহিনীর যে প্রস্তুতি থাকা দরকার, সেটা আমরা এখন পর্যন্ত দেখছি না। তো আমার মনে হয় আগে যেটা হয়েছে আমরা ভালো করেই জানি, যে আগে যখন এই ধরনের ঘটনা ঘটেছে 2019-এও আমরা দেখেছি এক ধরনের সার্জিক্যাল স্ট্রাইক, তারপর কাউন্টার সার্জিক্যাল স্ট্রাইক, এবং ওই ধরনের কাঠামোর মধ্যেই তারা থেকেছে। আমি মনে করি এখন পর্যন্ত যদি কোনো ঘটনা ঘটে বড় আকারে, তাহলে হয়তো ওই ধরনের ঘটনা ঘটতে পারে। তার মধ্যে হয়তো নতুনত্ব থাকতে পারে, সেটাও দেখার বিষয় বা নজর রাখা দরকার। তবে বড় ধরনের যুদ্ধের দুই দেশের যে প্রস্তুতি, ওটা বড় ধরনের প্রস্তুতি প্রয়োজন হয়, সেই প্রস্তুতি আপাতত দেখছি না, যার জন্য বড় ধরনের যুদ্ধ হওয়ার যেই ভয়টা অনেকে পাচ্ছে, সেটা আপাতত নেই। তবে যদি ছোটখাটো যেই কাঠামোটার কথা বললাম, সেটা যদি শুরু হয় এবং পাল্টাপাল্টি যদি হয়, তখন কি হবে সেটা বলা মুশকিল। তবে আপাতত মনে হচ্ছে না যে বড় যুদ্ধ হচ্ছে। ঘটনাটা এমন সময় আসলে ঘটেছে যে যখন বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের একটি ব্যাপার চলছে এবং বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের পরিস্থিতিটা এরকম যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক টানাপোড়েন সেটা দৃশ্যমান হচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে বিষয়টি সেটি কিন্তু আসলে দৃশ্যমান হতে দেখছি আমরা। এই সময় যদি ভারত পাকিস্তান উভয়ের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে বাংলাদেশ কি কোনো একটি দেশকে সরাসরি সমর্থন দিবে নাকি বাংলাদেশ নিরপেক্ষভাবেই অবস্থান ব্যক্ত করবে বলে আপনার মনে হচ্ছে? না, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি স্টেটমেন্ট দিয়েছে, এবং তারা এই কি বলা হয় হামলাকে, টেররিস্ট হামলাকে কন্ডেম করেছে। আমি মনে করি না যে বাংলাদেশ জড়িয়ে যাবে, কারণ জড়িয়ে যাওয়ার মতন অবস্থা হয়নি এবং হওয়ার কথা না। কারণ এটা মূলত ভারত পাকিস্তানের বিষয়, মানে এর সাথে আমরা কোনোভাবেই জড়িত না। তো আমরা মানে যেটা কন্ডেম করেছি, আমার মনে হয় সেখানেই থাকবে। যদিও বাংলাদেশের মানে বড় আকারেই জনগণের মধ্যে কাশ্মীরের ব্যাপারে একটা সাপোর্ট আছে, এটাও বলা দরকার। এবং সেখানে কাশ্মীরি জনগণ যেন তারা যা চায় সেটা যেন পায়, সেটাও বড় ধরনের আছে। কিন্তু যদি কোনো যুদ্ধ ঘটে বড় আকারে, আমি মনে করি না যে বাংলাদেশ সেখানে জড়াতে যাবে। আমি প্রাসঙ্গিক একটা প্রশ্ন এভাবে করতে চাই। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে ভারত বা পাকিস্তানের বর্তমান যে চলমান পরিস্থিতি সেটার প্রভাব বাংলাদেশে পড়বে না এবং সাংবাদিকদের প্রশ্নটা এক পর্যায়ে এরকম ছিল যে বাংলাদেশ মধ্যস্থতা করার জন্য কোনো পদক্ষেপ নেবে কিনা। তো উনি বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ আগ বাড়িয়ে কিছু করতে চায় না। এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা যেভাবে পররাষ্ট্র জায়গা থেকে বাংলাদেশের পররাষ্ট্র জায়গা থেকে ব্যাখ্যা করা। না, মনে রাখতে হবে যে যে কোনো দেশ যে মধ্যস্থতা পালন করার যেই কাঠামো, সেটা যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু সম্ভব না। তার মধ্যে বড় ধরনের পেশাদারিত্ব দরকার হয়। আমরা কাতারকে দেখেছি বড় ধরনের নেগোসিয়েশনে সে জড়িত থাকে। যেই নেগোসিয়েশনে
তালিবান বা আমেরিকা আফগানিস্তান থেকে সরে গেল এবং তালিবানের সাথে যে নেগোসিয়েশন আমেরিকা করলো সেটা কিন্তু আমরা জানি কাতারে দোহাতেই হয়েছিল। আমরা এটাও ভালো করে জানি বর্তমানে ইউক্রেনের রাশিয়া এবং আমেরিকার সাথে যে নেগোসিয়েশন সেটা বড় আকারে সৌদি আরবিয়া করছে। এর আগে আমরা দেখেছি টার্কি বড় ধরনের নেগোসিয়েশন করেছিল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। ওই যে কাঠামোটা এবং দুই দেশ যে বিশ্বাস রাখবে সেটা বাংলাদেশ করতে পারেনি এখন পর্যন্ত। বাংলাদেশের সরকার যেই থাকুক না কেন, যে বিভিন্ন কারণে হয় সে দিল্লি কেন্দ্রিক হয়ে যায় আর না হলে ইসলামাবাদ কেন্দ্রিক হয়ে যায়। এখন এই ধরনের কেন্দ্রিক থাকলে কিন্তু স্বাভাবিকভাবে অন্য দেশ বাংলাদেশকে সেই সুযোগটাও দিবে না এবং ওই ধরনের বিশ্বাস যেটা সেটাও রাখবে না। তো আমাদের এখন পর্যন্ত আমরা সেই পেশাদারিত্ব তৈরি করতে পারিনি। প্রচন্ড গবেষণা কাঠামো তৈরি করা দরকার এবং আমি মনে করি বাংলাদেশ সেই ভূমিকা রাখতেই পারে, কারণ বাংলাদেশ স্বাভাবিকভাবে এই যে বিভিন্ন সমস্যা যে তৈরি হয় দক্ষিণ এশিয়ায়, সেখানে বড় ধরনের একটা কি বলা হয় মিডল পার্সন হিসাবে একটা ভূমিকা রাখতেই পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই কাঠামো তৈরি করতে পারিনি বিভিন্ন কারণে। যার জন্য আমি মনে করি না কি পাকিস্তান বা কি ভারত তারা বাংলাদেশের উপর ভরসা রাখবে যদি সেই ধরনের মধ্যস্থতার কথা উঠে। বরং যেটা আমরা অলরেডি দেখেছি, ইরান এগিয়ে এসেছে, একবার সৌদি আরবের কথা উঠেছিল, অন্য বেশ কতগুলো দেশ আছে, কাতার পর্যন্ত। আমি মনে করি ওই দেশগুলো বড় আকারেই ভূমিকা রাখতে পারে। আপাতত আমি মনে করি না যে বাংলাদেশ সেই ধরনের ভূমিকা রাখার যে কাঠামো সেটা তৈরি করেছে, যার জন্য আপাতত সম্ভব না। জনাব অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, মধ্যস্থতার বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে আমাদের, তখন কিন্তু আপনি যেটা বললেন যে ইরান এগিয়ে আসার একটা প্রস্তাব দিয়েছে, মধ্যস্থকারী হিসেবে তারা অভিহিত হতে চায়। ভারত পাকিস্তানের যে এই উত্তেজনা সেটা আজকের নয়, আরো অন্তত চারটা যুদ্ধে তারা জড়িয়েছে এবং সর্বশেষ যে যুদ্ধটা ছিল সেখানে সৌদি আরব এবং আমেরিকার একটা মধ্যস্থতায় সেটা সমঝোতার একটা পর্যায়ে এসেছিল। আপনি কি মনে করেন যে কোনো একটা দেশের দ্রুতই এগিয়ে আসা দরকার এবং ভারত পাকিস্তানের সেই জায়গাটা দেওয়াটা দরকার যে কে একজন এসে এই পরিস্থিতিটা আসলে মধ্যস্থতার দিকে যাক? কারণ আমি এই জন্য জিজ্ঞেস করছি যে দুই দেশের ভৌগোলিক যে অবস্থান, অর্থনৈতিক যে সিচুয়েশন, রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে যুদ্ধে জড়িয়ে পড়লে সেটা হয়তো দুই দেশের জন্য সুখকর হবে না, এই অঞ্চলটার জন্য হয়তো সুখকর হবে না। আপনি কিভাবে ব্যাখ্যা করুন বিষয়টা? আমি মনে করি যে অলরেডি কিছু দেশ কিন্তু কাজ শুরু করে দিয়েছে। একেবারে যে শুরু করেনি এটা বলা ঠিক হবে না, কারণ পিছনে কি হচ্ছে সেটা বলা মুশকিল। কয়েকটা নাম যদিও এসেছে যারা ভূমিকা রাখতে চাচ্ছে এবং ভূমিকা রাখার যে আগ্রহ সেটাও তারা দেখিয়েছে প্রকাশ্যে। তবে আমি মনে করি বেশ কয়েকটা দেশ অলরেডি কাজ শুরু করেছে। এমনকি আমরা যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে তারাও দুই দেশকে কোনো যুদ্ধের মধ্যে যেন না যায় সেই জিনিসটা তারা বড় আকারেই সামনে নিয়ে এসেছে। তবে দেখা দরকার যে কোন দেশে এই জিনিসটা হতে যাচ্ছে কিনা। তবে যদি ছোটখাটো যুদ্ধের মধ্যে থাকে, সীমিত যেই কাঠামো, সার্জিক্যাল স্ট্রাইক যাকে বলা হয় বা কাউন্টার সার্জিক্যাল স্ট্রাইক যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় না তারা বড় ধরনের সেই মধ্যস্থতা চাইবে, কারণ দুটো দেশেরই চাইতে হবে। সেটা তখনই চাইবে যখন বড় ধরনের যদি যুদ্ধ হয়ে যায়, একেবারে হাত ছাড়া যদি হয়ে যায়, এমনকি বার থেকেও একটা প্রেশার আসবে। তখন যেহেতু এখানে সাপ্লাই চেইন ব্যাহত হওয়ারই যথেষ্ট সম্ভাবনা আছে। মনে রাখতে হবে যে এই অঞ্চল থেকেই বিশাল কি বলা হয় কার্গো থেকে শুরু করে বিভিন্ন ফ্লাইটস, বিভিন্ন ধরনের লিঙ্কেজ আছে, যার জন্য বার থেকে একটা প্রেশার থাকবে যদি বড় ধরনের যুদ্ধ থাকে। তখন আমরা আগেও দেখেছি বিখ্যাত সেই 65-তে আমরা জানি যে মস্কোতে একটা বড় ধরনের কি বলে শাস্ত্রী আর আইয়ুব খানের মধ্যে একটা মিটিং হয়েছিল, বসা হয়েছিল, যেটাকে তাশকেন্ট এগ্রিমেন্ট বলে ইত্যাদি। কিন্তু ওটা ওই যেটা বললাম বড় যুদ্ধের বিষয়। আপাতত যেহেতু
ওই ধরনের কিছু হচ্ছে না। আমি মনে করি দুই দেশই চাইবে এটাকে সামলাতে, কারণ এখনো ঠিক স্পষ্ট না, বড় আকারে এভিডেন্স আসেনি। কারণ পাকিস্তানও এভিডেন্স চাচ্ছে যে আমরা যে জড়িত সেটা আমরা দেখতে চাচ্ছি, সে এভিডেন্স কি। পাকিস্তানের মোরাল সাপোর্ট আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা এই যে ঘটনাটা ঘটেছে পাহলগামে, তারা একেবারে সরাসরি এর সাথে জড়িত কিনা সেই এভিডেন্সের ব্যাপারেও কিন্তু একটা বিষয় কিন্তু এখনো রয়ে গেছে, যেটা ভারতের জনগণের মধ্যেও বিভিন্ন পলিসি মেকারসও কিন্তু এটা এই জিনিসটা তুলেছে। তো আমাদের দেখা দরকার যে আসলে কোন দিকে যাবে, কারণ অনেক সময় অনেক ঘটনা ঘটে বা অনেক ঘটনা রীতিমতো একটা কনফ্লিক্ট পর্যায়ে নিয়ে যায়, তার কারণ ডোমেস্টিক পলিটিক্সের কারণে। এটাও খেয়াল রাখতে হবে, দুই দেশের মধ্যেই একটা ডোমেস্টিক পলিটিক্স আছে, দুই দেশের মধ্যেই কিন্তু মনে রাখতে হবে মিলিটারির একটা বড় কাঠামো আছে, একটা বড় বাজেটের এখানে বিষয় আছে, তারপরে আবার নির্বাচনের বিষয়গুলো থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। এখন কোন জায়গায় যে এটা থামবে সেটা হয়তো আর একটু সময় লাগবে, আরো কয়েক সপ্তাহ গেলে হয়তো বোঝা যাবে। তবে আপাতত যেটা বললাম, বড় ধরনের যুদ্ধ করার যে প্রস্তুতি সেটা আমরা এখন পর্যন্ত দেখছি না বলে আমি বলছি যে হয়তো সেই ধরনের কোনো একটা দেশে দুজনে যে বসবে সেটা আপাতত হচ্ছে বলে আমার মনে হয় না। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আমি আপনার কাছে দুইটা প্রশ্ন একটু জানতে চাইবো আপনার আলোচনার প্রেক্ষিতে। প্রথম প্রশ্নটা এরকম হবে যে যুদ্ধের জন্য যেই প্রস্তুতি দরকার, আপনি বলছেন যে সেই দিকে আসলে দুই দেশের কোনো দেশই এখন পর্যন্ত সেই দিকে চূড়ান্ত প্রস্তুতির মতো করে যায় নাই। তো অনেক কিছু কিন্তু দেখাও যাচ্ছে, আকাশে যুদ্ধ বিমান উঠছে, অনেক সরকার মানে দুই দেশের পক্ষ থেকে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে, নেতাদের সম্পৃক্ত যারা আছে তাদের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলা হচ্ছে। আর আবার স্থল বন্দরেও কিছু অস্ত্র শস্ত্র মোতায়েন করা হচ্ছে, এগুলো আমরা শুনছি বা সংবাদ মাধ্যমে প্রচারণা হচ্ছে। এগুলো কি আসলে তাহলে যার যার দেশের জনগণকে বোঝানোর জন্য বা একটা বার্তা দেওয়ার জন্য কি অনেকটা লোক দেখানোর মতোই কি বিষয়টা? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন যে তদন্ত ছাড়াই আসলে পাকিস্তানের নাম বলে দেওয়া। কারণ আমরা দেখেছি যে যখন কিনা হামলাটা হলো, হামলার প্রায় ১.৫ ঘন্টা পর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পৌঁছেছে। সংবাদ মাধ্যমকে সেখানে ভিড়তে দেওয়া হয় নাই সেটা নিয়ে, এবং কোন ধরনের তদন্ত ছাড়াই আসলে পাকিস্তানকে বলা হয়েছে যে পাকিস্তান এটার সাথে সম্পৃক্ত। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে আসলে প্রশ্ন উঠেছে যে এগুলো কি আসলে এভাবে কেন? এই বিষয়গুলো, এই ব্যাপারটাও আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দ্বিতীয় ব্যাপারটি যেটা বললেন। প্রথম প্রশ্নের উত্তরে এটাই বলা যায় যে যদি বড় ধরনের যুদ্ধ হয়, তার প্রস্তুতি একটা জায়গায় খুব সহজে দেখা যায়, সেটা হলো স্কুল কলেজে ছাত্রদের যাওয়া আসা নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে, শহরের মধ্যে শহরের যে নিরাপত্তা সেগুলো নিশ্চিত করা, এগুলো হলো মানে ইন্ডিকেশন যদি বড় যুদ্ধের মধ্যে যায়। সেই ধরনের আমরা কাঠামো দেখছি না, বরং একেবারেই কাশ্মীরের মধ্যেই কিছুটা সীমিত। সেখানে যদিও বেশ কিছু বাংকারের কথা বলা হচ্ছে, কারণ বড় যুদ্ধের মধ্যে একটা বাংকারের একটা বিশাল ভূমিকা থাকে। আপাতত ওই কাশ্মীরের বাইরে আমরা সেই ধরনের কোনো কাঠামো দেখতে পাচ্ছি না, যার জন্য বললাম যে হ্যাঁ, হতে পারে যে ওই যে ফাইটার উঠছে, কিছুটা জাহাজ এদিক সেদিক যাচ্ছে, সেগুলো অনেকটা সিম্বলিক, আপাতত সিম্বলিক। তবে মাঝে মাঝে এগুলো কিন্তু হাতছাড়া হয়ে যায়, এটাও খেয়াল রাখতে হবে, কারণ সবসময় যে একেবারে যাভাবে চিন্তা করছে সেভাবেই হবে তা না। একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারে এবং সেই দুর্ঘটনা থেকে একটা বড় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা ইতিহাসে আমরা অনেক সময় এগুলো দেখেছি। তো আমার মনে হয় যে আপাতত সেই জিনিসটা দেখছি না। আর দ্বিতীয় প্রশ্নের ওটাও খুবই গুরুত্বপূর্ণ, যেটা যার জন্য আমি বললাম যে এখন পর্যন্ত পরিষ্কার না। সেই পরিষ্কার না এর হয়তো বড় কারণ হচ্ছে যে এখনো ইন্টেলিজেন্স গ্যাদারিং করা হচ্ছে যে আসলেই কারা দায়ী এবং এটা কিভাবে সমাধান করবে। কারণ ধারণা ছিল যে কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাসটা ছিল সেটা যেহেতু মানে রিভোক করা হয়েছে এবং তারপরে যেহেতু একটা উন্নয়নের কাঠামোর মধ্যে তারা যাচ্ছিল এবং আমরা তার মধ্যে একটা ট্যুরিজমের
কাঠামোটা দেখলাম এবং ভেবেছিল যে এতেই কাশ্মীরা সবাই খুশি হয়ে যাবে এবং ওই কারণে আর সন্ত্রাস থাকবে না, কিন্তু দেখা গেল যে সেটা ঠিক না। এখন এই যেই মানে ভারতের বর্তমান সরকারের যেই পলিসি, সেটা নিয়ে ভারতের মধ্যেই সমালোচনা তৈরি হয়েছে। এখন এই সমালোচনা কত দূর যাবে সেটাও দেখা দরকার। যার জন্য আমি বলছি যে আপাতত ওই ব্যাপারেও কিন্তু যথেষ্ট ঘাটতি আছে, বিশেষ করে ইন্টেলিজেন্স ইনফরমেশন জনগণকে জানানো, যার জন্য আমরা আপাতত মানে কাঠামোর মধ্যে দেখা যাচ্ছে না যে সাংঘাতিক কিছু হচ্ছে। একটা ইন্টেলিজেন্স ফেল করছে, মানে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ এরকম একটা ঘটনা ঘটলো এবং অনেকটা বলল যে আমরা যেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনলাম যে যেহেতু যারা ওখানে গিয়েছিল যেই মাসে যাওয়ার কথা ছিল তার আগে চলে গেছে বলে কর্তৃপক্ষ জানতো না। এই ধরনের এক্সপ্লানেশনটা আমার মনে হয় না খুব একটা টেকসই এক্সপ্লানেশন, কারণ এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ওইখানে ইন্টেলিজেন্স বড় আকারে ফেল করেছে। এবং এটাও আমার মনে হয় স্পষ্ট যে আমি যেই পরিমাণে কি বলা হয় মিলিটারি কাঠামো তৈরি করেছে কাশ্মীরে, এটা এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। যেই মানে তার যেই সংখ্যা যদি আমি ধরি, যত ভারতীয় কাঠামো, সামরিক কাঠামো যেটা আছে কাশ্মীরে, সেটা অন্য রাষ্ট্রের মধ্যে নেই। ভারতের অন্য রাষ্ট্রগুলো যদি আছে, তারপরেও এই ধরনের একটা ঘটনা যে ঘটেছে সেটা কিন্তু খেয়াল রাখা দরকার। তার মানে হচ্ছে যে আমি একটা মিলিটারি সলিউশনে এবং কিছুটা উন্নয়নের কাঠামো দিয়ে কাশ্মীরের এই সমস্যার সমাধান করে দিব, সেটা কিন্তু সম্ভব না। সেই জায়গায় কতখানি নজর দিচ্ছে সেটাও খেয়াল রাখা দরকার। কারণ দেখা যাবে যে হ্যাঁ একটা কিছু করলাম, কারণ অনেকে যারা যুদ্ধের কথা বলছে, আমরা মিডিয়া তো দেখছি, ভারতের মিডিয়া, পাকিস্তানের মিডিয়া, যে হ্যাঁ যুদ্ধে, কিন্তু যুদ্ধের পরেও তো আমাকে একটা কিছু করতে হবে। এ তো আমি আজীবন তো আর যুদ্ধ করে যেতে পারবো না, মানে যুদ্ধের পরেও তো একটা জিনিস সমাধান করতে হবে। সেই সমাধানের বিষয়টা আমরা এখন পর্যন্ত দেখছি না। আমি আমি আপনার কথায় বারবার উঠে আসছিল একটা ব্যাপার, সেটা একটু আরেকটু খোলাসা করে হয়তো আমি শুনতে চাইবো এইভাবে, যে আসলে কাশ্মীর এমন একটা জায়গা, আপনি যেটা বললেন একটু আগে, কাশ্মীর এমন একটা জায়গা যেখানে ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা চাদরে মানে মোড়ানো একটা জায়গা। এরকম একটা ঘটনা ঘটলো, যেই ঘটনাটা কি ভারতের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ এবং গোয়েন্দা ব্যর্থতাটাকেও ফুটিয়ে তুললো। হ্যাঁ, বড় আকারে প্রশ্নবিদ্ধ। কারণ একটা খেয়াল রাখতে হবে যে যেটাকে সুইসাইড টেররিজম বলে, সুইসাইড টেররিজম থামানোর কাঠামো কোনো দেশ কিন্তু তৈরি করতে পারেনি। এটা আমরা 911-এ দেখেছি। 911টা খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা আমেরিকায় যেটা ঘটেছে। মনে রাখতে হবে যে আমেরিকার মিলিটারি বাজেট কিন্তু $1 ট্রিলিয়ন মতন, $990 বিলিয়ন, মানে $1 ট্রিলিয়ন। সেই $1 ট্রিলিয়ন কিন্তু এই 17-18 সুইসাইড টেররিস্টকে থামাতে পারেনি। সুইসাইড টেররিজম হলো এমন একটা জিনিস, বা সুইসাইড হলো একটা এমন জিনিস যেটা কিন্তু মানুষকে, বিশেষ করে দার্শনিকদেরও কিন্তু বড় আকারেই রীতিমতো চিন্তায় ফেলে সবসময়, এবং যুগে যুগে আমরা তাই দেখেছি। কারণ একবার যদি কেউ সুইসাইড করতে যায়, তাকে থামানো কিন্তু মানে অনেকটা অসম্ভব। এখন সুইসাইড করার সংখ্যা কিন্তু বিশাল, মানে যত না মানুষ যুদ্ধে মারা যায় বর্তমান বিশ্বে, তার চেয়ে বেশি মানুষ কিন্তু সুইসাইড করে, এটাও খেয়াল রাখতে হবে। কিন্তু বেশিরভাগের সুইসাইড হলো একেবারে ভলেন্টারি সুইসাইড, যেগুলো নিয়ে রাষ্ট্র খুব একটা চিন্তিত না। এবং বেশিরভাগই এই ভলেন্টারি সুইসাইড কিন্তু উন্নয়নশীল দেশে, ডেভেলপড কান্ট্রিজে হয়, মানে বড় আকারেই। সেটা জাপান যদি আমি বলি, মানে ইউরোপের একাধিক দেশ আছে তার মধ্যে যেখানে বড় আকারেই সুইসাইড হয়, কিন্তু ওগুলো সবগুলোই ভলেন্টারি সুইসাইড। এই সুইসাইড গুলো একেবারে সে নিজে মরছে, নিজে মরলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু সে নিজে মরছে কিন্তু আরো কয়েকজনকে নিয়ে মরছে, এখানেই হলো সমস্যাটা। এখন ওটা থামানোর কোনো কি বলা হয় অঙ্ক কেউ এখন পর্যন্ত পারেনি। যার জন্য আমার মনে হয় যেভাবে ভারতীয় সরকার চিন্তা করেছিল যে আমি উন্নয়ন, ট্যুরিজম এটা করলেই আমি থামিয়ে দিতে পারবো, সেটা মনে হয় এবার
তারা হয়তো বুঝতে পেরেছে যে অত সহজে জিনিসটা থামানো যাবে না, বরং রুট কজে যেতেই হবে। কারণ একেবারেই জনগণের মধ্যে যদি ওই কনসেন্টটা তৈরি না হয়, তাহলে কিন্তু ওই সামরিক চাদর দিয়ে কোনো দেশকে বা কোনো মানুষকে বা কোনো গোষ্ঠীকে কিন্তু থামানো যায় না। সেটা ইতিহাসে সবসময় দেখা দিয়েছে, আরেকবার এখানে প্রমাণিত হলো। তো আমার মনে হয় এরপরে তারা আউট অফ বক্স চিন্তা করবে কিনা, নতুন ভাবে কিভাবে এটাকে সমাধান করা যায়। কিন্তু আমরা বারবার দেখেছি যখনই এরকম কিছু একটা হয় তখনই ওই ব্লেম গেমে চলে যায়। যখন পাকিস্তানের বিশেষ করে আমরা ভালো করে জানি যে পাকিস্তানেরও বিভিন্ন অঞ্চলে, আমি যদি বালুচিস্তানের কথা বলি, ওখানে যদি কিছু ঘটনা ঘটে খুব তাড়াতাড়ি পাকিস্তান তখন ভারতকে ব্লেম করে। আবার কাশ্মীরে যদি কিছু হয় তখন খুব তাড়াতাড়ি ভারত পাকিস্তানকে ব্লেম করে। এখন এই ব্লেম গেম করার ফলে যেটা হয়েছে যে আসল যে সমস্যাটা কি বালুচিস্তানে কি কাশ্মীরে, সেটা কিন্তু সমাধান হয় না। মানে এটাই হলো মানে আনফরচুনেট পুরো পার্টটা। বরং যেটা হয়, দুই সামরিক কাঠামোর শক্তিটা আরো বাড়ে, নতুন অস্ত্র কেনা প্রতিযোগিতায় তারা নেমে যায়, এবং সেটা যখন হয় তখন বড় আকারে জনগণের কিন্তু আবার ক্ষতি হয়। কারণ যেহেতু লিমিটেড সম্পদ, সেই যেই সম্পদটা হয়তো শিক্ষায় যেতে পারতো, ইনফ্রাস্ট্রাকচারে যেতে পারতো, সেই জায়গায় না যে এই যুদ্ধের মধ্যে কাঠামোর মধ্যে চলে যায়। এবং তাতে যেটা বর্তমানে যেটা আমরা দেখছি যে পাকিস্তান যার জন্য বড় আকারই ঝামেলা পড়েছে, এবং তার অর্থনীতি রিলেটিভলি কিন্তু বাংলাদেশের চেয়েও একটা খারাপ অবস্থায় চলে গেছে, আমি যদি মানে অঙ্ক হিসাবে দেখি। কারণ তার যে মিলিটারি বাজেট সেটা বিশাল বড় একটা বাজেট। এখন এই ধরনের কাঠামো সেটা ভারত করুক বা পাকিস্তান যেই করুক না কেন, তাতে কিন্তু এই কাঠামোটা, সামরিক কাঠামোটাই বড় হয়, জনগণের কোনো লাভ হয় না। এখন জনগণ যদি এ ব্যাপারে প্রচন্ডভাবে যদি সচেতন না থাকে, এবং জনগণও যদি ওই একইভাবে যাকে বলা হয় হেট স্টেটমেন্ট যদি বলা শুরু করে পাল্টাপাল্টি, এবং একইভাবে যদি যুদ্ধের কি বলে দামামা করতে থাকে যে হ্যাঁ, তাহলে তো সে নিজেরই ক্ষতি করছে। সেই জায়গায় আমি বলছি যে বিষয়টা জনগণকেও বড় আকারেই কিন্তু সামনে আনতে হবে, বিশেষ করে সমাধান যেটা করা প্রয়োজন কাশ্মীরে বা বালুচিস্তানে। আমি আমি আপনার কথায় একটা ব্যাপার উঠে এসেছিল যে যদি আসলে যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে দুই দেশ বা যাদের মধ্যে যে অঞ্চলে যুদ্ধ শুরু হবে সেই অঞ্চলের দেশগুলো বা পরস্পর দুই দেশের মধ্যেই সামরিক শক্তি বৃদ্ধির একটা প্রচেষ্টা শুরু হয়ে যাবে, এবং সেই প্রচেষ্টার কারণে যেহেতু সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, সেখানে অর্থের একটা ব্যাপার আছে। অন্য অন্য জায়গা থেকে শিক্ষা বা বাসস্থান, খাদ্য, এই জায়গাগুলো থেকে অর্থটা কমে যাবে। সেটা নিশ্চিতভাবে দেশের জনগণের জন্য সেটা বাইন্ডিং, এটা আপনি বলছিলেন। সেক্ষেত্রে তো ঠিক একইভাবে আমরা বাংলাদেশের কথাও চিন্তা করতে পারি। যদি ভারত পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দুটি দেশ যুদ্ধে জড়িয়ে যায়, এবং যেহেতু খুবই কাছাকাছি এই দুটি রাষ্ট্রের অবস্থান বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যেও তো সেই প্রবণতা চলে আসতে পারে যে আমরাও সামরিকভাবে একটু এগিয়ে যাই। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষও কি সেভাবে তাহলে একইভাবেই একটা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে পারে কিনা? আমাদের সেখানে বুদ্ধি, বড় আকারে বুদ্ধি ব্যবহার করা দরকার, এবং আমাদের বড় আকারেই প্রচন্ড সফিস্টিকেটেড হওয়া দরকার। আমরা যেই জিনিসটা আপাতত আমেরিকার মধ্যে যেটা দেখছি, মানে যেই কারণে ডোনাল্ড ট্রাম্প বলতে গেলে ক্ষমতা এসেছে, বিশাল ভোটে ক্ষমতা এসেছে, তার কারণ বিশাল বড় আকারে যদি বলা হয়, সে আমেরিকাকে নতুনভাবে সাজাতে চাচ্ছে। কারণ আমেরিকা যুদ্ধের পর যুদ্ধ করে যায়, তাতে যেটা হয়েছে তার মিলিটারি বাজেট তো বিশাল, তার মিলিটারি বাজেট যেটা বললাম $1 ট্রিলিয়ন, এবং পুরো ইকোনমিটাই কিন্তু ডেটেড ইকোনমি। $38 ট্রিলিয়ন মনে হয় তার ডেট, এবং আর এটা 8-10 বছর যদি এইভাবে চলে, তাহলে ডেটের উপরে যে ইন্টারেস্ট দিতে হয় ব্যাংকে, সেই ইন্টারেস্টটা তার মিলিটারি বাজেটকে ছাড়িয়ে যাবে। সেই জায়গায় হলো ভয় এবং আশঙ্কা, এবং এই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং এই কারণে এলন মাস্ক এরা মিলে চেষ্টা করছে কিভাবে সেই খরচটা কমানো যায়, এবং তারা বিভিন্ন ধরনের যেই করাপশনটা খুঁজে পাচ্ছে বিভিন্ন
ইনস্টিটিউশনে, ওই একই কারণে যে তারা দেখছে যে না, এই যুদ্ধের মধ্যে চলার ফলে যেটা হলো, তাতে ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি একেবারে এমনভাবে ভেঙে আছে যে অন্য দেশের চেয়ে এখন আমেরিকায়, বিশেষ করে যদি চীন আমরা দেখি, এমনকি যদি সিঙ্গাপুর দেখি বা সাউথ কোরিয়া দেখি, মনে হবে যে একটা তৃতীয় বিশ্বেতে আমরা ঢুকলাম। মানে প্রশ্নের মধ্যে, কেন আমেরিকান ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে গত 70 বছর হয়েছে, হয়তো কোনো কাঠামোগত কোনো পরিবর্তন করতে পারেনি। যদি একটা ঘটনা যদি বলি, বিশেষ করে যদি হাই স্পিড ট্রেনের কথা বলি, সে হাই স্পিড ট্রেনই এখন পর্যন্ত আমেরিকা করতে পারেনি, অথচ তার অর্থ তো বিশাল, সে তো বিশাল একটা এখনো সুপার পাওয়ার, কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে ওই সামরিক শক্তির মধ্যে চলে গেছে। এবং ওই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তাদেরই প্রেসিডেন্ট আইজেনহাওয়ার বলেছিল তার ফেয়ারওয়েল স্পিচে, এবং উনি একটা আর্মির লোকই ছিলেন, জেনারেল ছিলেন, উনি বলেছিলেন যে ফেয়ারওয়েল স্পিচে যে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তোমাদের শেষ করে দিবে যদি না তোমরা এটাকে ঠিকভাবে না পরিবর্তন করতে পারো। এখন ওই কাঠামোই কিন্তু ছোট আকারেই আমরা পাকিস্তানেও দেখছি, আমরা ভারতেও দেখছি। এখন এই যে যুদ্ধের মধ্যে এই কাঠামোটা যদি আবার বাংলাদেশের মধ্যে যদি আসে, তাহলে তো বাংলাদেশ আরো ঝামেলা, কেন আমাদের এমনিতেই আমরা পৃথিবীর 7ম বা 8ম দেশ জনসংখ্যার দিক থেকে। আমাদের কি বলে, স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলো সবগুলোই ইনফ্রাস্ট্রাকচার সবগুলোই খুবই দুরবস্থা আমি যদি বলি। তো সেখানে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। এবং আমাদের আপাতত যে উন্নয়ন যতটুকু হয়েছে, একটা শত্রুবিহীন উন্নয়ন কিন্তু হয়েছে, কারণ যেহেতু আমাদের কোনো কি বলা হয় টেরিটোরিয়াল কোনো ক্লেমস নাই, আমাদের ম্যারিটাইম বাউন্ডারিও গুলো একেবারেই সবগুলোই ঠিক করা হয়ে গেছে, কি ভারতের সাথে বা কি মিয়ানমারের সাথে। কোন সন্দেহ নেই আমাদের রোহিঙ্গা নিয়ে একটা সমস্যা রয়ে গেছে, কিন্তু আমাদের কোনো টেরিটোরিয়াল ক্লেম নেই, যেটা পাকিস্তানের বা ভারতের আছে, কিন্তু আমাদের সেটা নেই, যার জন্য আমরা একটা ভালো অবস্থায় কিন্তু আছি। এবং এই ভালো অবস্থায় কিন্তু ওই মধ্যস্থতার যে ভূমিকা, এটা কিন্তু বাংলাদেশ পালন করতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি রাজনীতির কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, যেটা বললাম, হয় আমরা ভারত কেন্দ্রিক, দিল্লি কেন্দ্রিক, না হলে ইসলামাবাদ কেন্দ্রিক, না হলে ওয়াশিংটন ডিসি কেন্দ্রিক, আমরা এখন পর্যন্ত বাংলাদেশ কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক হতে পারিনি। এই বাংলাদেশ কেন্দ্রিক না হওয়ার ফলে আমাদের ওই অবস্থা বা ওই ভূমিকা পালন করতে পারছি না। কিন্তু কোনো সন্দেহ নেই, বেশ কিছু লোক আছে, তারা হয়তো চাচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশেও অস্ত্র টস্ত্র নিয়ে একেবারে রীতিমতো দেখিয়ে দেখ অন্য দেশকে। কিন্তু ওটা করলে যেটা হবে, যে সমস্যায় আমরা পড়বো, যেটা আমরা অলরেডি পাকিস্তানে দেখেছি, কারণ সম্পদ তো আমার সীমিত, সেই সীমিত সম্পদ যদি আমি বড় আকারেই সামরিক কাঠামোর মধ্যে যাই, যেটা সমাধান কোনোভাবে করতে পারবে না, বরং সামরিক কাঠামো আরো বড় শক্তিশালী হবে যদি জনগণ শক্তিশালী হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আজকে জনগণের শিক্ষা, জনগণের স্বাস্থ্য যদি শিক্ষা ঠিক থাকে, তাহলে কিন্তু সামরিক কাঠামোটাও শক্তিশালী হবে, সেই জিনিসটা মনে রাখতে হবে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভারত পাকিস্তান যদি শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে যায়, যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তাহলে চীনের ভূমিকা কি হবে? চীন নিশ্চিতভাবে দুই দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ চীনের সঙ্গে ভারতের একটা বৈরতা যেমন স্পষ্ট, তেমনি পাকিস্তানের সাথে বন্ধুত্ব কিন্তু স্পষ্ট। দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায়, সেক্ষেত্রে চীন সরাসরি না হলেও অন্যভাবে, যে কোনো ভাবে কি পাকিস্তানের পক্ষে পক্ষ নিতে পারে বা পাকিস্তানকে কোনো ধরনের সহায়তা প্রদান করতে পারে, সেটা সরাসরি না হলেও ইনডাইরেক্টলি কোনোভাবে? আপনার কি মনে হয়? না, আমার মনে হয় না সেই ধরনের কোনো সম্ভাবনা আছে। এর একটা বড় কারণ হলো জিওপলিটিক্স এবং বিশ্বায়ন, এবং এই দুটো মিলে যেই পৃথিবী আমরা এখন দেখছি, সেটা হলো ইমার্জিং একটা মাল্টিপোলার পৃথিবী। মনে রাখতে হবে, ভারতের সাথে কোনো সন্দেহ নেই পাকিস্তানের একটা বড় সম্পর্ক আছে, যেটাকে বলা হয় অল ওয়েদার সম্পর্ক। কিন্তু ভারতের সাথে চীনের সাথে পাকিস্তানের একটা বড় সম্পর্ক আছে, যেটাকে অল ওয়েদার সম্পর্ক বলা হয়। তবে এটাও মনে রাখতে হবে যে ভারতের সাথে চীনেরও কিন্তু একটা বড় সম্পর্ক তৈরি হয়েছে। আমরা যখন কথা বলছি,
ভারতের সবচেয়ে বড় বাণিজ্য পার্টনার কিন্তু চীন, এমনকি যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। এটাও খেয়াল রাখতে হবে যে পুরো ইউক্রেন যুদ্ধে ভারত আর চীন একসাথেই ছিল। তারা ব্রিক্সে একসাথে আছে, যেই ডিডলারাইজেশনের কথা বলা হচ্ছে তারা একসাথে সেই জিনিসটা করছে। এমনকি মিয়ানমারের ব্যাপারে যতগুলি ভোটাভুটি হয়েছে জাতিসংঘে, সব ভোটে কিন্তু ভারত আর চীন এক ধরনেরই ভোট দিয়েছে, সেটাও খেয়াল রাখতে হবে। এবং এটাও মনে রাখতে হবে যে বর্তমানে ভারতের উচ্চশিক্ষায় যারা যান বাইরে, যত না ইউকেতে যান তার চেয়ে বেশি কিন্তু এখন চীনে যায়। যদিও যুক্তরাষ্ট্র এখনো নাম্বার 1, কিন্তু আগে কিন্তু যুক্তরাজ্য ছিল। কিন্তু যুক্তরাজ্যকে 2018 থেকে আমরা দেখছি যে ভারতের ছাত্ররা, বিশেষ করে সায়েন্সে যারা, বিজ্ঞানে যারা, তারা কিন্তু চীনে যাচ্ছে বড় আকারে, বিশাল নম্বরে। তো বড় একটা সম্পর্ক কিন্তু তার তৈরি হয়েছে। এবং এই মাস 2 আগে আমরা দেখলাম যে এই বর্ডারের যেই কনফ্লিক্ট আছে সেখানেও কিন্তু তারা একটা সমঝোতা এসেছে এবং দুজনেই কিন্তু ডিএসকেলেট করেছে, এটাও খেয়াল রাখতে হবে। যার জন্য আমি মনে করি না সেই ধরনের কিছু হতে যাচ্ছে যে ভারত পাকিস্তানকে সাপোর্ট দিবে। কারণ আমরা ভারত চীনের ইতিহাসে সবসময় দেখেছি যে চীন যদি যুদ্ধ হয়, মানে চীন পাকিস্তানকে সাপোর্ট দেবে, এই চিন্তা করাটা ঠিক হবে না। কিন্তু আমরা সবসময় দেখেছি যে চীন এই যুদ্ধ সরাসরি কখনো জড়াতে চান না। এবং যেহেতু তার একটা ব্যবসা কাঠামো থাকে এবং যেই বিরাট ব্যবসা তার ভারতের সাথে আছে, তার সমস্যাও আছে, কোনো সন্দেহ নেই। এখনো বিশেষ করে টেরিটোরিয়াল ডিসপিউট আছে, কিন্তু যেটা বললাম সেখানেও একটা পরিবর্তন আনতে চেষ্টা করছে। কিন্তু এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে যে বড় আকারেই ব্যবসার কাঠামো তৈরি করেছে চীন আর ভারত, সেখানে চীন যুদ্ধে সময় একটা দেশের পক্ষে, পাকিস্তানের পক্ষে চলে যাবে, সেটা চিন্তা করা ঠিক হবে না। আমি একটু বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আপনার সাথে আপনার কাছে জানতে চাইবো। আমরা যদি ধরে নেই যে দুই দেশের মধ্যে যদি সামরিক যুদ্ধ শুরু হয়ে যায়, বাংলাদেশের কি কি সমস্যা হতে পারে বা বাংলাদেশ এখানে কোনোভাবে ভুক্তভোগী হতে পারে কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি আরেকটু বিশদভাবে আপনার কাছে শুনতে চাইবো এই ব্যাপারটা যে ভারত থেকে এবং পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক কিছু আমদানি করে, বিশেষ করে ভারত থেকে খাদ্যদ্রব্য জাতীয় যে পণ্যগুলো, সেগুলো অনেক আমদানি নির্ভর একটা বাংলাদেশ। যদি যুদ্ধে জড়িয়ে যায়, সেক্ষেত্রে আমদানিতে যদি ব্যাহত হয় ব্যাপারটা, নিশ্চিতভাবে বাংলাদেশের মানুষ সেটাকে বাজারের নিয়ন্ত্রণ বলেন বা সার্বিক বিষয় নিয়ে হয়তো বাংলাদেশের মানুষকে ভোগাবে। একটা বিষয় বললাম, আর কি কি বিষয় আসলে বাংলাদেশের মানুষকে ভোগাতে পারে এই যুদ্ধটা যদি দুই দেশের মধ্যে শুরু হয়ে যায়? একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ছোটখাটো স্ট্রাইক হয় বা কাউন্টার স্ট্রাইক হয়, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের খুব একটা চিন্তা করার আছে। যদিও আমি সবসময় বলি যে পলিসি মেকারসদের সেই গবেষণাটা করাটা ঠিক হবে, বা যেই ব্রেন স্টর্মিং দরকার বা হোমওয়ার্কটা করা দরকার, যদি সেই ধরনের ছোটখাটো হলেও কি ধরনের ইম্প্যাক্ট পড়বে, কোন কোন ব্যবসায় পড়বে কিনা আদৌ। আবার অনেক সময় অনেক ক্রাইসিসে কিন্তু লাভবানও হওয়া যায়, এই জিনিসটাও খেয়াল রাখা দরকার। বড় যুদ্ধ হলে তো ইম্প্যাক্ট পড়বেই, এতে কোনো সন্দেহ নেই, বড় আকারে ইম্প্যাক্ট পড়বে। শুধু যে বাংলাদেশের উপর ইম্প্যাক্ট পড়বে তা না, কিন্তু এই দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের উপর ইম্প্যাক্ট পড়বে এবং দক্ষিণ এশিয়ার বাইরেও কিন্তু ইম্প্যাক্ট পড়বে। কারণ আমরা তো একটা বিশ্বায়নের মধ্যে আছি, বিরাট সাপ্লাই চেনের মধ্যে আছি। কিন্তু মনে রাখতে হবে জেসি পেনি বাংলাদেশের সাথে ব্যবসা করে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার বেশ কম্পোনেন্ট কিন্তু নেপালেও বানায়, ভারতেও বানায়, বাংলাদেশেও বানায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা অনেকে মানে চিন্তা করি যে হয়তো রাষ্ট্র বা সরকারের মধ্যে হয়তো সম্পর্ক, আসলে তা না। যেভাবে ব্যবসা তৈরি হয়েছে, এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানিও কিন্তু একটা দেশে সবকিছু তৈরি করে না। সো যার জন্য বড় আকারেই যদি যুদ্ধ হয়, তাহলে সাপ্লাই চেইন যেহেতু ব্যাহত হবে, সেখানে বাংলাদেশের আমি মনে আপাতত সেই হোমওয়ার্কটাও করা দরকার, গবেষণাটা করা দরকার, এবং ওই হিসাবে তাগিদটাও দেওয়া দরকার যেন
শান্তির দিকে দুটো দেশ তাড়াতাড়ি যায় বা কূটনীতির মধ্যে যেন চলে আসে, যুদ্ধের মধ্যে যেন না যায়। কারণ ওটা হলে মানে বাজার দর থেকে শুরু করে আসা যাওয়া থেকে শুরু করে বিভিন্ন কি বলা হয় যে কোম্পানিগুলো এখানে আছে, এমনকি রেডিমেড গার্মেন্টস গুলো যে আছে, তাদের যে র মেটেরিয়ালস, সব মিলেই একটা বড় একটা ঝামেলার মধ্যে কিন্তু আমরা চলে যাব। যার জন্য আমাদের মানে কোনো সন্দেহ নেই এটা নিয়ে ফোকাস করা দরকার, অ্যাটেনশন করা দরকার, এটাকে ইগনোর করা যাবে না, এবং দুই দেশ যেন তাড়াতাড়ি কূটনীতির মধ্যে আসে সেই জিনিসটা দেখা। তবে একই সাথে আমাদের প্রিপারেশনটাও নেওয়া দরকার, বিশেষ করে যে গবেষণাটা প্রয়োজন, যেই ব্রেন স্টর্মিংটা দরকার, যেন এটা হলে কি করা যায়, ওটা হলে কি করা যায়, কিভাবে ওটা থামানো যায়, সেই হোমওয়ার্কটা কিন্তু এখনই শুরু করা দরকার। স্যার আমরা একটু ইন্ট্রো নিব, আপনি একটু আর একটা মিনিট থাকবেন। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক ও সেন্টার ফর অল্টারনেটিভস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। জনাব অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, সারা বাংলা .net এর আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানে এই মুহূর্তে
যুদ্ধাবস্থা বিরাজ করছে। হামলার পরপরই আসলে ভারতের পক্ষ থেকে এই ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা আছে এরকম দাবি তোলা হয়েছে। পাকিস্তান সরাসরি এটিকে অস্বীকার করেছে এবং এরপর থেকে ২ দেশের মধ্যে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ২ দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে যে কথাবার্তা বলা হচ্ছে তা থেকে মনে করা হচ্ছে যে যেকোনো সময় যুদ্ধে জড়িয়ে যেতে পারে। ২টি দেশ পারমাণবিক শক্তিধর ২টি দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে তার প্রভাব বাংলাদেশে পড়বে কিনা এবং পড়লে কতটুকু পড়বে এবং বাংলাদেশের সেখান থেকে উত্তোলনের রাস্তা কোনটা এবং বাংলাদেশ কি পদক্ষেপ গ্রহণ করতে পারে অগ্রিম এবং যুদ্ধে জড়িয়ে পড়লে সেই যুদ্ধকালীন অবস্থায় কি পদক্ষেপ গ্রহণ করতে পারে সেসব নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমি প্রথম প্রশ্নটি জনাব অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আমি আপনার কাছে প্রথম প্রশ্নটা নিয়ে যেতে চাই। স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি সময় দিয়েছেন আমাদেরকে। অনেক ধন্যবাদ স্যার। সারা বাংলা পরিবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো দেখুন। স্যার।